আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে আপনাদের সকলের সঙ্গে যুক্ত হওয়া, আপনাদের সকলের কাছ থেকে শেখা, দেশের মানুষের সাফল্যের কথা জানা সত্যিই আমাকে খুবই আনন্দ দেয়। একে অপরের সঙ্গে নিজেদের কথা ভাগ করে নিতে নিতে, নিজেদের মন কি বাত বলতে বলতে আমরা টেরই পেলাম না যে এই অনুষ্ঠানটি ১২৫টি পর্ব সম্পূর্ণ করে ফেলেছে। আজ এই অনুষ্ঠানের ১২৬তম পর্ব এবং আজকের দিনটির সঙ্গে কিছু বিশেষ বিষয়ও জড়িয়ে আছে। আজ ভারতের দুই মহান ব্যক্তিত্বের জন্মবার্ষিকী। আমি বলছি শহীদ ভগৎ সিং এবং লতা দিদির কথা। বন্ধুগণ, অমর শহীদ ভগৎ সিং প্রত্যেক ভারতবাসী, বিশেষ করে দেশের যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস। নির্ভীকতা তাঁর স্বভাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। দেশের জন্য ফাঁসির দড়িতে ঝোলার আগে ভগৎ সিংজি ইংরেজদের একটি চিঠিও লিখেছিলেন। তিনি বলেছিলেন যে আমি চাই আপনারা আমার এবং আমার সঙ্গীদের সঙ্গে যুদ্ধবন্দীর মতো আচরণ করুন। তাই আমাদের প্রাণ ফাঁসি দিয়ে নয়, সরাসরি গুলি করে নেওয়া হোক। এটা তাঁর অদম্য সাহসের প্রমাণ। ভগৎ সিংজি মানুষের কষ্টের প্রতিও খুব সংবেদনশীল ছিলেন এবং তাদের সাহায্যে সর্বদা এগিয়ে আসতেন। আমি শহীদ ভগৎ সিংজিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। বন্ধুগণ, আজ লতা মঙ্গেশকরেরও জন্মবার্ষিকী। ভারতীয় সংস্কৃতি এবং সঙ্গীতে আগ্রহী যে কেউই তাঁর গান শুনে অভিভূত না হয়ে থাকতে পারেন না। তাঁর গানে সেই সবকিছু আছে যা মানুষের মন ছুঁয়ে যায়। তিনি দেশাত্মবোধক যে গানগুলি গেয়েছেন, সেই গানগুলি মানুষকে খুবই অনুপ্রাণিত করেছে। ভারতের সংস্কৃতির সঙ্গেও তার গভীর যোগসূত্র ছিল। আমি লতা দিদির প্রতি হৃদয় থেকে আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। বন্ধুগণ, লতা দিদি যে মহান ব্যক্তিত্বদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তাদের মধ্যে বীর সাভারকরও একজন, যাকে তিনি তাত্যা বলে ডাকতেন। তিনি বীর সাভারকর জির অনেক গানকেও নিজের সুরে গেঁথেছিলেন। লতা দিদির সঙ্গে আমার স্নেহের বন্ধন সর্বদা অটুট ছিল। তিনি আমাকে প্রতি বছর রাখি পাঠাতেন। আমার মনে আছে, মারাঠি সুগম সঙ্গীতের মহান ব্যক্তিত্ব সুধীর ফড়কেজি প্রথমবার লতা দিদির সঙ্গে আমার পরিচয় করিয়েছিলেন এবং আমি তাকে বলেছিলাম যে সুধীর জির সুর করা এবং আপনার গাওয়া জ্যোতি কলশ ছলকে গানটি আমার খুব পছন্দের। বন্ধুগণ, আপনারাও আমার সঙ্গে এটি উপভোগ করুন। ज्योति कलश छलके, ज्योति कलश छलके, ज्योति कलश छलके, ज्योति कलश छलके। वे गुलाबी लाल सुनहरे रंग दल बादल के, ज्योति कलश छलके। প্রিয় দেশবাসী, নবরাত্রির এই সময়ে আমরা শক্তির উপাসনা করি। আমরা নারী শক্তির উৎসব পালন করি। বিজনেস থেকে স্পোর্টস এবং এডুকেশন থেকে শুরু করে সায়েন্স পর্যন্ত, আপনি যে কোনো ক্ষেত্রের কথাই ধরুন না কেন, দেশের কন্যারা সর্বত্র নিজেদের বিজয় পতাকা ওড়াচ্ছে। আজ তারা এমন সব প্রতিবন্ধকতাও পার করছে যা কল্পনা করাও কঠিন। আমি যদি আপনাদের এই প্রশ্নটা করি, আপনারা কি সমুদ্রে টানা 8 মাস থাকতে পারবেন?
আপনারা কি সমুদ্রে পালতোলা নৌকো অর্থাৎ হাওয়ার বেগে এগিয়ে চলা নৌকোয় করে 50,000 কিলোমিটার যাত্রা করতে পারবেন এবং সেটাও এমন সময় যে সমুদ্রে আবহাওয়া যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। এমনটা করার আগে আপনারা হাজারবার ভাববেন, কিন্তু ভারতীয় নৌসেনার দুজন সাহসী মহিলা অফিসার নাবিকা সাগর পরিক্রমার সময় এমনটা করে দেখিয়েছেন। তারা দেখিয়েছেন যে সাহস এবং দৃঢ় সংকল্প কাকে বলে। মন কি বাতের শ্রোতাদের আমি এই দুই নির্ভীক অফিসারের সঙ্গে পরিচয় করাতে চাই। একজন হলেন লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং অন্যজন হলেন লেফটেন্যান্ট কমান্ডার রূপা। এই দুই অফিসার আমাদের সঙ্গে ফোন লাইনে যুক্ত হয়েছেন। হ্যালো। হ্যালো স্যার। নমস্কার। নমস্কার স্যার। তাহলে আমার সঙ্গে লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা, আপনারা কি দুজনেই একসঙ্গে আছেন? হ্যাঁ, দুজনে আছি স্যার। আচ্ছা, আপনাদের দুজনকেই নমস্কারাম এবং ভানাক্কাম। ভানাক্কাম স্যার। নমস্কারাম স্যার। আচ্ছা, প্রথমেই দেশবাসী আপনাদের দুজনের ব্যাপারে শুনতে চায়। আপনারা একটু বলুন। স্যার, আমি লেফটেন্যান্ট কমান্ডার দিলনা, আর আমি ইন্ডিয়ান নেভিতে লজিস্টিক্স ক্যাডারের সদস্য। স্যার, আমি 2014 সালে নেভিতে কমিশন হয়েছিলাম, আর আমি কেরালার কোজিকোড়ের বাসিন্দা। স্যার, আমার বাবা আর্মিতে ছিলেন এবং আমার মা হাউস ওয়াইফ। আমার স্বামীও ইন্ডিয়ান নেভিতে অফিসার, আর আমার বোন এনসিসিতে চাকরি করে। জয় হিন্দ স্যার। আমি লেফটেন্যান্ট কমান্ডার রূপা, আর আমি 2017-তে নেভাল আর্মামেন্ট ইন্সপেকশন ক্যাডারে নেভিতে যোগ দিয়েছি। আমার বাবা তামিলনাড়ু বাসিন্দা এবং আমার মা পন্ডিচেরির বাসিন্দা। আমার বাবা এয়ারফোর্সে ছিলেন। আসলে ডিফেন্সে যোগ দেওয়ার জন্য আমি ওনার থেকে অনুপ্রেরণা পেয়েছি, আর আমার মা হোম মেকার ছিলেন। দিলনা আর রূপা, আমি জানতে চাইবো আপনাদের সাগর পরিক্রমার অভিজ্ঞতা কেমন ছিল। গোটা দেশও জানতে চায়। আর আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এটা কোনো সহজ কাজ নয়। অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, অনেক বাধা আপনাদের পার করতে হয়েছে। ইয়েস স্যার। আমি আপনাকে এটা বলতে চাই, স্যার, জীবনে আমরা একবার এমন সুযোগ পাই যা আমাদের জীবন বদলে দেয়। আর এই সার্কাম নেভিগেশন আমাদের জন্য তেমনই একটা সুযোগ ছিল, যা ইন্ডিয়ান নেভি আর ভারত সরকার আমাদের দিয়েছে। আর এই অভিযানে আমরা প্রায় 47,500 কিলোমিটার সেল করেছি স্যার। 2024-এর 2রা অক্টোবরে গোয়া থেকে রওনা দিয়েছিলাম, আর 2025-এর 29শে মে ফিরে এসেছি। আর এই অভিযান সম্পূর্ণ করতে আমাদের 238 দিন লেগেছে স্যার। এই 238 দিন এই বোটে আমরা শুধু দুজনেই ছিলাম। আর স্যার, এই অভিযানের জন্য আমরা 3 বছর ধরে প্রস্তুতি নিয়েছি। নেভিগেশন থেকে শুরু করে কমিউনিকেশন, এমার্জেন্সি ডিভাইস কিভাবে অপারেট করতে হয়, ডাইভিং কিভাবে করতে হয়, আর বোটে যে কোনো ধরনের এমার্জেন্সি হলে, যেমন মেডিকেল এমার্জেন্সি কিভাবে সামলাতে হবে, এই সব বিষয়ে ইন্ডিয়ান নেভি আমাদের ট্রেনিং দিয়েছে। আর এই যাত্রার সবচেয়ে স্মরণীয় মুহূর্তের কথা আমি বলতে চাই। স্যার, আমরা পয়েন্ট নিমোতে ভারতের পতাকা উড়িয়েছি। স্যার, পয়েন্ট নিমো হলো পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থান। সেখান থেকে সবচেয়ে কাছের কোনো মানুষ যদি থাকেন, তবে তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছেন। আর সেখানে একটি সেল বোটে পৌঁছানো প্রথম ভারতীয়, প্রথম এশীয় এবং বিশ্বের প্রথম মানুষ হলাম আমরা স্যার। আর এটা আমাদের জন্য গর্বের বিষয় স্যার। বাহ, আপনাদের অনেক অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। আপনার সঙ্গীও কিছু বলতে চান? স্যার, আমি এটা বলতে চাই যে সেল বোটে করে যারা বিশ্ব পরিক্রমা করেছেন, তাদের সংখ্যা মাউন্ট এভারেস্টে পৌঁছানো মানুষের সংখ্যার চেয়ে অনেক কম। আর যারা সেল বোটে করে একা বিশ্ব পরিক্রমা করেন, তাদের সংখ্যা, যারা মহাকাশে গেছেন, তাদের সংখ্যার চেয়েও অনেক কম। আচ্ছা, এত জটিল যাত্রার জন্য খুব ভালো টিম ওয়ার্কের প্রয়োজন। আর সেখানে তো টিমে আপনারা দুজন অফিসারই ছিলেন। আপনারা এটা কিভাবে সামলেছেন? হ্যাঁ স্যার, এই ধরনের যাত্রার জন্য আমাদের দুজনকে একসঙ্গে পরিশ্রম করতে হতো। আর যেমন লেফটেন্যান্ট কমান্ডার দিলনা বললেন, এটা অর্জন করার জন্য শুধু আমরা দুজনেই বোটে ছিলাম। আর আমরা এই বোট রিপেয়ারার ছিলাম, ইঞ্জিন মেকানিক, সেল মেকার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কুক, ক্লিনার, ডাইভার, নেভিগেটর, সব কিছুই একসঙ্গে হতে হতো।
আর এটা অর্জন করার জন্য ইন্ডিয়ান নেভির একটা বড় অবদান ছিল। আর আমাদের সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে। স্যার, আমরা 4 বছর ধরে একসঙ্গে সেল করছি, তাই আমরা একে অপরের শক্তি আর দুর্বলতা খুব ভালোভাবে জানি। তাই আমরা সবাইকে বলি যে আমাদের বোটে একটা সরঞ্জাম ছিল যা কখনো ফেল করেনি, সেটা ছিল আমাদের দুজনের টিমওয়ার্ক। আচ্ছা, যখন আবহাওয়া খারাপ থাকতো, কারণ এই সামুদ্রিক জগৎটা তো এমনই যেখানে আবহাওয়ার কোনো ঠিক থাকে না, তখন আপনারা সেই পরিস্থিতি কিভাবে সামলাতেন? স্যার, আমাদের যাত্রায় অনেক প্রতিকূল চ্যালেঞ্জ ছিল। এই অভিযানে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে স্যার, দক্ষিণ মহাসাগরে আবহাওয়া সবসময় খারাপ থাকে। আমাদের 3টে ঝড়েরও মোকাবিলা করতে হয়েছে। আর স্যার, আমাদের বোটটা মাত্র 17 মিটার লম্বা আর এর প্রস্থ মাত্র 5 মিটার। তো মাঝে মাঝে এমন ঢেউ আসতো যা 3 তলা বাড়ির চেয়েও বড় ছিল স্যার। আর আমরা আমাদের যাত্রায় প্রচন্ড গরম আর প্রচন্ড ঠান্ডা দুটোই সহ্য করেছি। স্যার, অ্যান্টার্কটিকায় যখন আমরা সেল করছিলাম তখন টেম্পারেচার ছিল 1 ডিগ্রি সেলসিয়াস আর ঘন্টায় 90 কিলোমিটার বেগে হাওয়া, এই দুটোই আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হয়েছে। আর ঠান্ডা থেকে বাঁচতে আমরা 6 থেকে 7টা স্তরের পোশাক পরতাম। আর পুরো দক্ষিণ মহাসাগর আমরা এরকম 7টি স্তরের পোশাকেই পার করেছি। আর মাঝে মাঝে আমরা গ্যাস স্টোভ জেলে আমাদের হাত গরম করতাম। আর কখনো এমন পরিস্থিতিও, আজ যখন একদম হাওয়া থাকতো না, আর আমরা সেল পুরো নামিয়ে দিয়ে ভেসে থাকতাম। আর এই ধরনের পরিস্থিতিতে আসলে স্যার আমাদের ধৈর্যের পরীক্ষা হতো। দেশের মেয়েরা এত কষ্ট করেছে, শুনলে মানুষ অবাক হবে। আপনারা নানা দেশে গেছিলেন ভারতের 2 মেয়েকে দেখে। হয়তো অনেকেই অনেক কিছু ভাবতো। অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ স্যার, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা 8 মাসে 4টে জায়গায় থেমেছিলাম: নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফোর্ট স্ট্যানলি আর সাউথ আফ্রিকা স্যার। প্রত্যেক জায়গায় গড়ে কতদিন করে থাকতে হতো? স্যার, আমরা এক জায়গায় 14 দিন থেকেছি স্যার। এক জায়গায় 14 দিন? কারেক্ট স্যার। আর স্যার, আমরা পৃথিবীর প্রতিটি কোণায় ভারতীয়দের দেখেছি, তারাও খুব সক্রিয়ভাবে আর অনেক আত্মবিশ্বাসের সাথে ভারতের নাম উজ্জ্বল করছেন। আর আমাদের এমন মনে হয়েছে তা আমাদের যে সাফল্যরা নিজেদেরও সাফল্য বলে মনে করতেন, এবং প্রত্যেক জায়গা আমাদের আলাদা আলাদা অভিজ্ঞতা হয়েছে। যেমন অস্ট্রেলিয়াতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান পার্লামেন্টের স্পিকার আমাদের ডেকেছিলেন, তিনি আমাদের খুব অনুপ্রাণিত করেছিলেন। আর যখনই এই ধরনের ঘটনা ঘটতো স্যার, আমাদের খুব গর্ব হতো। আর যখন নিউজিল্যান্ডে যাই তখন মাউরিরা আমাদের স্বাগত জানায় আর আমাদের ভারতীয় সংস্কৃতির প্রতি অনেক সম্মান দেখায় স্যার। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যার, ফোর্ট স্ট্যানলি একটা দুর্গম দ্বীপ স্যার, এটা সাউথ আমেরিকার কাছে অবস্থিত, যেখানে মোট জনসংখ্যা মাত্র 3500 স্যার। কিন্তু সেখানে আমরা একটা মিনি ইন্ডিয়া দেখেছি এবং সেখানে 45 জন ভারতীয় ছিলেন। তারা আমাদের আপন করে নিয়েছিলেন আর আমাদের মনে হতো আমরা যেন নিজেদের বাড়িতে আছি স্যার। আচ্ছা, দেশের সেই মেয়েদের জন্য আপনারা দুজনে কি বার্তা দিতে চান, যারা আপনাদের মতোই অন্যরকম কিছু করতে চায়? স্যার, আমি লেফটেন্যান্ট কমান্ডার রূপা বলছি। আপনার মাধ্যমে আমি সবাইকে এটা বলতে চাই যে যদি কেউ মন দিয়ে পরিশ্রম করে তাহলে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। আপনি কোথা থেকে এসেছেন, কোথায় জন্মেছেন, তাতে কিছু যায় আসে না। স্যার, এটা আমাদের দুজনেরই ইচ্ছা যে ভারতের যুবক যুবতী আর মহিলারা বড় বড় স্বপ্ন দেখুক আর ভবিষ্যতে সমস্ত মেয়েরা আর মহিলারা প্রতিরক্ষা, খেলাধুলা আর রোমাঞ্চকর অভিযানে সামিল হয়ে দেশের নাম উজ্জ্বল করুক। আর দিলনা আর রূপা, আপনাদের কথা শুনে আমিও খুব রোমাঞ্চিত হচ্ছি যে আপনারা কি অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনাদের দুজনকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চিতভাবে আপনাদের পরিশ্রম, আপনাদের সাফল্য, আপনাদের কৃতিত্ব দেশের যুবক যুবতীদের খুব অনুপ্রাণিত করবে। এইভাবেই তেরঙ্গা ওড়াতে থাকুন। ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আপনাদের আমার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ। ভানাকাম, নমস্কারম। নমস্কার স্যার। বন্ধুগণ, আমাদের বিভিন্ন উৎসব ভারতের সংস্কৃতিকে জীবন্ত করে রাখে। ছট পুজো এমনই এক পবিত্র উৎসব যা দীপাবলির পরে আসে। সূর্যদেবকে উৎসর্গীকৃত এই মহান উৎসবটি সত্যিই খুবই বিশেষ। এতে আমরা অস্তগামী সূর্যকেও অর্ঘ্য দিই, তার আরাধনা করি।
ছট শুধু দেশের বিভিন্ন অংশেই পালিত হয় না, বরং সারা বিশ্বেই এর জাঁকজমক দেখা যায়। আজ এটা একটা গ্লোবাল ফেস্টিভ্যাল হয়ে উঠছে। বন্ধুগণ, আপনাদের এটা জানাতে পেরে আমি খুব খুশি যে ভারত সরকারও ছট পুজো নিয়ে একটি বড় প্রচেষ্টায় নিযুক্ত হয়েছে। ভারত সরকার ছট উৎসবকে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ লিস্ট অর্থাৎ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। ছট পুজো যখন ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হবে, তখন বিশ্বের প্রতিটি প্রান্তে মানুষ এর জাঁকজমক আর আধ্যাত্মিকতার স্বাদ অনুভব করতে পারবে। বন্ধুগণ, কিছুদিন আগে ভারত সরকারের এমনই প্রচেষ্টার ফলে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর এই তালিকায় জায়গা করে নিয়েছে। আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে এভাবেই বিশ্বব্যাপী পরিচিতি দিলে বিশ্বও সেগুলোর ব্যাপারে জানবে, বুঝবে এবং তাতে সামিল হতে এগিয়ে আসবে। বন্ধুগণ, 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী। গান্ধীজি সবসময় স্বদেশী জিনিস গ্রহণ করার উপর জোর দিয়েছিলেন এবং তার মধ্যে খাদি ছিল সবচেয়ে প্রধান। দুর্ভাগ্যবশত স্বাধীনতার পর খাদির জৌলুস কিছুটা ফিকে হয়ে যাচ্ছিল, কিন্তু গত 11 বছরে খাদির প্রতি দেশের মানুষের আকর্ষণ অনেক বেড়ে গেছে। বিগত কয়েক বছরে খাদির বিক্রিও অনেকটাই বেড়েছে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে 2রা অক্টোবর কোনো না কোনো খাদি পণ্য অবশ্যই কিনবে। গর্বের সঙ্গে বলুন, এটা স্বদেশী। এটা সোশ্যাল মিডিয়ায় ভোকাল ফর লোকালের সাথে শেয়ারও করবেন। বন্ধুগণ, খাদির মতোই আমাদের হ্যান্ডলুম আর হ্যান্ডিক্রাফট সেক্টরেও অনেক পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের দেশে এমন অনেক উদাহরণ আজ সামনে আসছে, যা থেকে বোঝা যায় যে যদি ঐতিহ্য এবং ইনোভেশনকে একসাথে জুড়ে দেওয়া যায়, তাহলে অদ্ভুত পরিণাম পাওয়া যেতে পারে। যেমন একটি উদাহরণ হলো তামিলনাড়ুর ইয়াজ ন্যাচারালস। এখানে অশোক জগদীশন জি এবং প্রেম সেলভারাজ জি কর্পোরেট চাকরি ছেড়ে এক নতুন উদ্যোগ নিয়েছেন। তারা ঘাস এবং কলার ফাইবার দিয়ে যোগা ম্যাট তৈরি করেছেন, হার্বাল রং দিয়ে কাপড় রাঙিয়েছেন আর 200 পরিবারকে ট্রেনিং দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ঝাড়খণ্ডের আশিস সত্যব্রত সাহুজি জোহারগ্রাম ব্র্যান্ডের মাধ্যমে আদিবাসী বুনন এবং পোশাককে গ্লোবাল রাম্প পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তার প্রচেষ্টার ফলে আজ অন্যান্য দেশের মানুষও ঝাড়খণ্ডের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারছেন। বিহারের মধুবনী জেলার সুইটি কুমারী জি, তিনিও সংকল্প ক্রিয়েশন শুরু করেছেন। তিনি মিথিলা পেন্টিংকে মহিলাদের জীবিকার একটি মাধ্যম করে তুলেছেন। আজ 500রও বেশি গ্রামীণ মহিলা তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছেন। সাফল্যের এই সমস্ত কাহিনী আমাদের শেখায় যে আমাদের ঐতিহ্যের মধ্যে আয়ের কতই না উপায় লুকিয়ে আছে। যদি সংকল্প দৃঢ় হয়, তাহলে সাফল্য আমাদের থেকে দূরে যেতে পারে না। আমার প্রিয় দেশবাসী, আগামী কয়েকদিনের মধ্যেই আমরা বিজয়া দশমী পালন করতে চলেছি। এবারের বিজয়া দশমী আরও একটি কারণে খুবই বিশেষ। এই দিনেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থাপনার 100 বছর পূর্ণ হচ্ছে। এক শতাব্দীর এই যাত্রা যেমন অদ্ভুত, অভূতপূর্ব, তেমনই অনুপ্রেরণাদায়ক। 100 বছর আগে যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, তখন দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে দাসত্বের শৃঙ্খলে বাঁধা ছিল। শতাব্দীর এই দাসত্ব আমাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসে গভীর আঘাত করেছিল। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার সামনে পরিচয়ের সংকট তৈরি করা হচ্ছিল। দেশবাসী হীনমন্যতার শিকার হতে শুরু করেছিল। তাই দেশের স্বাধীনতার পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ ছিল যে দেশ যেন ভাবনাগত দাসত্ব থেকেও মুক্ত হয়।
সবচেয়ে পরম পূজ্য ডাক্তার হেডগেওয়ারজি এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলেন এবং তারপর এই বিরাট কাজের জন্য 1925 সালে বিজয়া দশমীর পুণ্য তিথিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেন। ডাক্তার সাহেবের পর পরম শ্রদ্ধেয় গুরুজি রাষ্ট্রসেবার এই মহাযজ্ঞকে এগিয়ে নিয়ে যান। পরম শ্রদ্ধেয় গুরুজি বলতেন, রাষ্ট্রায়া সাহা ইদাং রাষ্ট্রায়া ইদাং না মম, অর্থাৎ এটা আমার নয়, এটা রাষ্ট্রের। এটি স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের জন্য নিজেকে উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। গুরুজি গোলওয়ালকারজির এই উক্তি লক্ষাধিক স্বয়ংসেবককে ত্যাগ এবং সেবার পথ দেখিয়েছে। সেবা ও ত্যাগের ভাবনা এবং অনুশাসনের শিক্ষাই হল সংঘের প্রকৃত শক্তি। আজ আরএসএস 100 বছর ধরে অক্লান্তভাবে অবিরামভাবে রাষ্ট্রসেবার কাজে নিযুক্ত রয়েছে। তাই আমরা দেখি দেশের যেখানেই প্রাকৃতিক দুর্যোগ আসুক, আরএসএসের স্বয়ংসেবকরা সবার আগে সেখানে পৌঁছে যান। লক্ষাধিক স্বয়ংসেবকের জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি প্রচেষ্টায় রাষ্ট্র প্রথম অর্থাৎ নেশন ফার্স্টের ভাবনা সর্বদা সর্বাগ্রে থাকে। আমি রাষ্ট্রসেবার এই মহাযজ্ঞে নিজেকে সমর্পিত করা প্রত্যেক স্বয়ংসেবককে আমার শুভেচ্ছা জানাই। আমার প্রিয় দেশবাসী, আগামী মাসে 7ই অক্টোবর মহর্ষি বাল্মীকি জয়ন্তী। আমরা সবাই জানি মহর্ষি বাল্মীকি ভারতীয় সংস্কৃতির কত বড় ভিত্তি। মহর্ষি বাল্মীকি আমাদের ভগবান রামের অবতার কাহিনীর সাথে এত বিস্তারিতভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি মানবজাতিকে রামায়ণের মতো একটি চমৎকার গ্রন্থ উপহার দিয়েছেন। বন্ধুগণ, রামায়ণের এই প্রভাবের মূল কারণ তার মধ্যে নিহিত ভগবান রামের আদর্শ এবং মূল্যবোধ। ভগবান রাম সেবা, সম্প্রীতি এবং করুণার সাথে সকলকে আপন করে নিয়েছিলেন। তাই আমরা দেখি মহর্ষি বাল্মীকির রামায়ণের রাম মাতা শবরী এবং নিষাদ রাজের সঙ্গেই পূর্ণতা পান। তাই বন্ধুগণ, অযোধ্যায় যখন রাম মন্দির নির্মাণ হয়েছে, তখন সঙ্গে নিষাদ রাজ এবং মহর্ষি বাল্মীকির মন্দিরও তৈরি করা হয়েছে। আমার আপনাদের কাছে অনুরোধ, আপনিও যখন অযোধ্যায় রামলালার দর্শন করতে যাবেন, তখন মহর্ষি বাল্মীকি আর নিষাদ রাজ মন্দির অবশ্যই দর্শন করবেন। আমার প্রিয় দেশবাসী, শিল্পকলা, সাহিত্য এবং সংস্কৃতির সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এগুলি কোনো গণ্ডির মধ্যে বাঁধা থাকে না। এর সুগন্ধ সমস্ত সীমানা পেরিয়ে মানুষের মন ছুঁয়ে যায়। সম্প্রতি প্যারিসের একটি কালচারাল ইনস্টিটিউট সৌন্তখ মণ্ডপা তার 50 বছর পূর্ণ করেছে। এই কেন্দ্রটি ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করে তুলতে ব্যাপক অবদান রেখেছে। প্রতিষ্ঠা করেছিলেন মিলেনা সালভিনি কয়েক বছর আগেই। তাকে পদ্মশ্রী দ্বারা সম্মানিত করা হয়েছে। আমি সৌন্তখ মণ্ডপার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে অনেক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতের প্রচেষ্টার জন্য তাদেরকে শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, এখন আমি আপনাদের দুটি ছোট অডিও ক্লিপ শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। দয়ালু সিতকিন সিতনা මිනිහා කවුරුන්ද මසබඳේ මිනිහා මිනිහා ගැන සොඳිනේ නෑනුවෙදෝ බිඳ කුදු සිතුවේ දයාලු සිතකින් සිතනා මිනිහා කවුරුන්ද මසබඳේ මිනිහා මිනිහා ගැන සොඳිනේ। এবার দ্বিতীয় ক্লিপটিও শুনুন। மனிதன் மனிதனுக்காயில்லையே,
மற்றதுதான் இங்கு கவலைப்படும் கருணையுள்ளத்தில் பரவிடவே அன்பு செய்வாய் நீ என் தோழா மனிதன் மனிதனுக்காயில்லையே மற்றதுதான் இங்கு கவலைப்படும் கருணையுள்ளத்தில் பரவிடவே বন্ধুগণ, এই কণ্ঠস্বর প্রমাণ করে যে কিভাবে ভূপেন হাজারিকাজির গানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে যুক্ত হয়। আসলে শ্রীলঙ্কায় একটি অত্যন্ত প্রশংসনীয় প্রচেষ্টা করা হয়েছে। এতে ভূপেন দার বিখ্যাত গান মানুষ মানুষের জন্য, এই গানটি শ্রীলঙ্কার শিল্পীরা সিংহলি এবং তামিল ভাষায় অনুবাদ করেছেন। আমি আপনাদের এইমাত্র এই অডিওটি শুনিয়েছি। কিছুদিন আগে আমি আসামে তার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য লাভ করেছিলাম। এটি সত্যিই একটি অত্যন্ত স্মরণীয় অনুষ্ঠান ছিল। বন্ধুগণ, আসাম আজ যেখানে ভূপেন হাজারিকাজির জন্ম শতবার্ষিকী পালন করছে, সেখানেই কিছুদিন আগে একটি দুঃখজনক সময়ও এসেছে। জুবিন গর্গজির অকাল প্রয়াণে মানুষ শোকাহত। জুবিন গর্গ একজন বিখ্যাত গায়ক ছিলেন, যিনি সারা দেশে নিজের পরিচিতি তৈরি করেছিলেন। আসামের সংস্কৃতির সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। জুবিন গর্গ আমাদের স্মৃতিতে চিরকাল থাকবেন এবং তাঁর সঙ্গীত আগামী প্রজন্মকে মুগ্ধ করবে। জুবিন গার্গ আসিল অহমর হমোস্কৃতির উজ্জ্বল রত্ন জনতার হৃদয়ত তেয় হৃদয় জিয়ায় থাকিব। বন্ধুগণ, কিছুদিন আগে আমাদের দেশ একজন মহান দার্শনিক ও চিন্তাবিদ এস.এল. ভৈরপ্পাজিকেও হারিয়েছে। আমার ভৈরপ্পাজির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগও ছিল এবং আমাদের মধ্যে অনেকবার বিভিন্ন বিষয়ে গভীর আলোচনাও হয়েছে। তাঁর রচনা তরুণ প্রজন্মের চিন্তাভাবনাকে পথ দেখাতে থাকবে। কন্নড় ভাষায় তাঁর অনেক রচনার অনুবাদও রয়েছে। তিনি আমাদের শিখিয়েছেন যে নিজের শিকড় এবং অবশ্যই সংস্কৃতির উপর গর্ব বোধ করা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। আমি এস.এল. ভৈরপ্পাজিকে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি এবং তরুণদের তাঁর রচনা পড়ার জন্য অনুরোধ করছি। আমার প্রিয় দেশবাসী, আগামী দিনগুলিতে একের পর এক উৎসব এবং আনন্দ আসতে চলেছে। প্রত্যেক উৎসবে আমরা প্রচুর কেনাকাটাও করি, আর এবার তো জিএসটি বাচাত উৎসবও চলছে। বন্ধুগণ, একটি সংকল্প গ্রহণ করে আপনারা আপনাদের উৎসবগুলিকে আরো বিশেষ করে তুলতে পারেন। যদি আমরা স্থির করি যে এবার উৎসব শুধু স্বদেশী জিনিস দিয়েই পালন করব, তাহলে দেখবেন আমাদের উৎসবের জৌলুস বহুগুণ বেড়ে যাবে। ভোকাল ফর লোকালকে কেনাকাটার মন্ত্র বানিয়ে নিন। চিরকালের জন্য স্থির করে নিন, যা দেশে তৈরি হয়েছে সেটাই কিনব। যা দেশের মানুষ তৈরি করেছে সেটাই ঘরে নিয়ে আসব। যাতে দেশের কোনো নাগরিকের পরিশ্রম জড়িয়ে আছে সেই জিনিসই ব্যবহার করব। যখন আমরা এমনটা করি, তখন আমরা শুধুমাত্র কোনো জিনিস কিনি না, আমরা কোনো পরিবারের আশা নিজেদের বাড়িতে নিয়ে আসি, কোনো কারিগরের পরিশ্রমকে সম্মান জানাই, কোনো তরুণ উদ্যোক্তার স্বপ্নকে ডানা মেলতে সাহায্য করি। বন্ধুগণ, উৎসবের সময় আমরা সবাই নিজেদের ঘর পরিষ্কার করি, কিন্তু পরিচ্ছন্নতা যেন শুধুমাত্র ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকে। গলি পাড়া, বাজার, গ্রাম সব জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখা যেন আমাদের দায়িত্ব হয়। বন্ধুগণ, আমাদের এখানে এই পুরো সময়টাই উৎসবের সময়
এবং দীপাবলি এক প্রকার মহা উৎসবে পরিণত হয়। আমি আপনাদের সকলকে আসন্ন দীপাবলিরও অনেক অনেক শুভেচ্ছা জানাই। কিন্তু তার সাথে সাথে আবারও মনে করিয়ে দেব, আমাদের আত্মনির্ভর হতে হবে, দেশকে আত্মনির্ভর করে তুলতেই হবে, আর তার পথ স্বদেশীর মাধ্যমেই এগিয়ে যায়। বন্ধুগণ, মন কি বাতে এই পর্বে এটুকুই। আগামী মাসে আবার নতুন গল্প ও অনুপ্রেরণা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ।